সবাইকে স্বাগতম। ডাইনামিক্স বা গতিবিদ্যার চ্যাপ্টার ম্যাপের আরেকটা ছিল গ্যালিলিও পরন্ত বস্তু সূত্র। তো গ্যালিলিও সাহেব নিউটনেরও আগে তিনটা সূত্র দিয়েছিলেন কিভাবে তিনি উপর থেকে একটা বস্তুকে নিচে ছেড়ে দিলেন। এই উপর থেকে একটা বস্তু নিচে কিভাবে পড়ছে সেটা অবজার্ভ করলেন। ওই অবজারভেশনের উপর ভিত্তি করে তিনি তিনটা কথা বলেছেন। ওই তিনটা কথাকে আজকে আমরা সূত্র বলছি। সো গ্যালিলিও সাহেব একটা বস্তুকে উপর থেকে নিচে ফেলে দিলেন, যাকে আমরা বলি পরন্ত বস্তু, ফল ইন অবজেক্ট। এই ফল ইন অবজেক্টের যে তিনটা ফর্মুলা দিয়েছেন বা যে তিনটা কথা বলেছেন বা যে তিনটা অবজারভেশন করেছেন, আমরা এখন সেটা দেখব। প্রথম অবজারভেশনটা ছিল তার, যেটাকে আমরা প্রথম সূত্র বলে ফেলছি, তাই আমরা ফার্স্ট ল বলে ফেলতে পারি। প্রথম সূত্র গ্যালিলিওর প্রথম অবজারভেশনই ছিল এটা আসলে। তো সেটা হচ্ছে, এখানে কথা আছে, বলতে হবে প্রথমে স্থির অবস্থা থেকে, প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট, স্থির অবস্থা থেকে মুক্তভাবে পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে এটা হচ্ছে গ্যালিলিও সাহেবের প্রথম অবজারভেশন বা প্রথম কথা, যেখানে প্রত্যেকটা ওয়ার্ডসই ইম্পর্টেন্ট। প্রথমে আসো স্থির অবস্থা থেকে, আন্ডারলাইন করো। স্থির অবস্থা বলতে আদিবেগ শূন্য বোঝাচ্ছে, অর্থাৎ প্রথমে একটা বস্তুকে যে ছেড়ে দিব সেটা মুক্তভাবে স্থির অবস্থা থেকে পড়তে হবে। যেমন আমরা দেখেছি প্যারাশুট কিন্তু আগে থেকে কিছু দূর পড়ছিল, তারপর হঠাৎ করে প্যারাশুট ওপেন হলো এবং পড়লো, তাহলে এটা কিন্তু মুক্ত স্থির অবস্থা থেকে না। যেমন একটা লিফটের সাথে সাথে একটা বস্তু যাচ্ছিল, তারপর সে নিচে পড়লো, সে কিন্তু স্থির অবস্থা থেকে না। তাহলে মনে করো কোনো একটা বস্তুকে আমি ধরে আছি স্থির অবস্থায়, তারপর ছেড়ে দিলাম, সেটা স্থির অবস্থা থেকে। তাহলে শর্ত হচ্ছে স্থির অবস্থা থেকে হতে হবে। 2 নম্বর আন্ডারলাইন করব, মুক্তভাবে। মুক্তভাবে ওয়ার্ডটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের সকলের জন্য, কারণ মুক্তভাবে বলতে বোঝাচ্ছে এখানে শুধুমাত্র পৃথিবীর টান, অভিকর্ষজ টান ব্যতীত অন্য কোনো ইঞ্জিন বা কিছু থাকবে না। যেমন একটা রকেট ইঞ্জিন দিয়ে উপরে যায়, ইঞ্জিন দিয়ে নিচে নামে। একটা লিফট ইঞ্জিন দিয়ে উপরে যায়, ইঞ্জিন দিয়ে নিচে নামে। এরকম কোনো ইঞ্জিন থাকা যাবে না। শুধুমাত্র কে থাকবে? ন্যাচারাল থাকবে। ন্যাচারাল বলতে পৃথিবীর টান, শুধুমাত্র পৃথিবীর টান, অভিকর্ষজ টান জি কাজ করবে, অন্য কিছু কাজ করতে পারবে না। আরও একটা কথা আছে, ঘর্ষণগুলোও কিন্তু কি নয়, ন্যাচারাল নয়। ঘর্ষণ কাজ করতে পারবে না, মুক্তভাবে পড়তে হবে, কোনো বাধা থাকা যাবে না, কোনো বাধা দেওয়া যাবে না তাকে। সে মুক্তভাবে পড়বে। কিসের কারণে? পৃথিবীর কারণে, অভিকর্ষজ টানের কারণে, অভিকর্ষজ ত্বরণের কারণে মুক্তভাবে সে নিচে পড়বে। এখানে তাকে কেউ ডিস্টার্ব করতে পারবে না। ঘর্ষণ, প্রবাহীর ঘর্ষণ, সান্দ্রতা, তারপর হচ্ছে ড্রিপ ভেলোসিটি, ড্রাগ ফোর্স, কোনো ধরনের বল এখানে কাজ করতে পারবে না। কোনো বল কাজ করতে পারবে না, শুধু পৃথিবীর টান বা অভিকর্ষজ টান ছাড়া। তো মুক্তভাবে বলতে বিশেষ করে এখানে ঘর্ষণকে বোঝানো হয়েছে, প্রবাহীর ঘর্ষণকে। আচ্ছা, এরপর বলা হলো পরন্ত সকল বস্তু। এখানে কিন্তু শুধু বস্তু বলতে পারতো না, সেটা বলে নাই। এবং এখানে বলতে পারতো নিক্ষিপ্ত বস্তু, না নিক্ষিপ্ত বলে নাই। এখানে বলতে পারতো চলন্ত জলিল, উড়ন্ত চলন্ত, এসব ওয়ার্ড বলে নাই। একটা ওয়ার্ডই বলছে এখানে, ফল ইন অল অবজেক্ট, পরন্ত সকল বস্তু। তার মানে হচ্ছে ফল ইন অল অবজেক্ট। তাহলে দেখো, ফ্রম রেস্ট স্থির অবস্থা থেকে, ফ্রিলি মুক্তভাবে, ফল ইন অল অবজেক্ট, তাহলে ফ্রি ফল, পরন্ত সকল বস্তু বলা হয়েছে। পরন্ত পড়তে হবে, অন্য কিছু হলে হবে না, শুধুই পড়তে হবে। আচ্ছা, সকল বস্তু বলা হয়েছে কেন? সকল বস্তু বলা হয়েছে যাতে করে তুমি একটা বস্তু মানবে, আরেকটা বস্তু এই তার কথাটা মানবে না এমন না। পৃথিবীর ইতিহাসে প্রত্যেকটা বস্তু তার এই কথাটা মেনে চলবে। আচ্ছা, তাই সকল বস্তু বলা হয়েছে। সমান সময়ে, আন্ডারলাইন করব, সমান দূরত্ব অতিক্রম করে, আন্ডারলাইন করব। আচ্ছা, তাহলে পৃথিবীর ইতিহাসের প্রত্যেকটা ফ্রি ফল ইন অবজেক্ট ফ্রম রেস্ট, অর্থাৎ মুক্তভাবে স্থির অবস্থা থেকে পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। অর্থাৎ তোমার দুটা বস্তুকে স্থির অবস্থা থেকে যদি আমি ছেড়ে দিই, তাহলে সে সমান সময়ে সমান পরিমাণে যাবে। হোক সেটা একটা পাথর কিংবা একটা কাগজ হতে পারে। একটা কাগজ খুবই পাতলা আর একটা পাথর খুবই ভারী, একই উচ্চতা থেকে স্থির অবস্থায় মুক্তভাবে ফেলে দিলাম,
কিন্তু গ্যালিলিও সাহেব বলছে ভাইয়া ভাবিও না, কাগজ পাতলা দেখে আস্তে আস্তে পড়বে, পাথর ভারী দেখে জুড়ে জুড়ে পড়বে, ভাইয়া এটা ভাবার কোনো দরকার নাই। বলা হচ্ছে স্থির অবস্থা থেকে যদি মুক্তভাবে তুমি তাদেরকে ফেলে থাকো, তারা যদি পড়ন্ত বস্তু হয়ে থাকে, তাহলে তারা হোক সেটা কাগজ, হোক সেটা পাথর, হোক সেটা পাতলা কিংবা ভারী, সমান সময়ে সমান দূরত্বই অতিক্রম করবে। কাগজ যেইটুকু পড়বে, পাথর এক্স্যাক্টলি ওইটুকুই পড়বে। এটা হচ্ছে গ্যালিলিও সাহেবের প্রথম অবজারভেশন ছিল এবং ওইখান থেকে এটা প্রথম সূত্র হিসেবে জায়গা পেয়েছে। এবার আসবো দ্বিতীয় সূত্র। গ্যালিলিও সাহেবের দ্বিতীয় সূত্রটা ভালো করে খেয়াল করো। গ্যালিলিও সাহেবের দ্বিতীয় সূত্রটা ভালো করে খেয়াল করো। গ্যালিলিও সাহেবের দ্বিতীয় সূত্র বা দ্বিতীয় অবজারভেশন, দ্বিতীয় কথা। তার আগে একটা কথা বলে নি ভাইয়া, তার এই যে কথাটা বলছেন আপনি, এই কথাটা আমরা কেন বিশ্বাস করব, আমরা কেন মেনে নিব? ইভেন আমরা তো বাস্তবে দেখি যে একই উচ্চতা থেকে একটা কাগজ আর একটা পাথরকে ফেলে দিলে পাথর অনেক আগে মাটিতে পৌঁছায়, কাগজ পৌঁছায় না। তাহলে আপনি বলছেন যে তারা একই সময়ে পৌঁছাবে, আপনি বলেন নাই, যদিও গ্যালিলিও বলছে। তা আমরা কেন গ্যালিলিওর এই কথাটা মেনে নিব, বিশ্বাস করব, ঈমান আনবো? প্রমাণ কি? প্রমাণ আছে? হ্যাঁ প্রমাণ আছে। প্রমাণটা কিন্তু এখন দিতে পারবো না, প্রমাণটা দিতে হবে একটু পরে, যখন তোমাদেরকে 3 নম্বর সূত্র পড়ায় ফেলবো। ওই 3 নম্বর সূত্র থেকেই 1 নম্বরের প্রমাণটা দেওয়া যায়। 3 নম্বরে যাওয়া লাগবে কেন 1 নম্বরের প্রমাণ দেওয়ার জন্য? কারণ তোমরা যে প্রমাণ চাচ্ছ, সে প্রমাণ তো আমি আসলে দেখো, গ্যালিলিও সাহেব এই কথাটা বলছে কি দিয়ে জানো? দেখে দেখে। গ্যালিলিও সাহেব একটা টাওয়ার থেকে 2টা বলকে ফেলে দিছে, একটা পালককে আর একটা ইয়াকে ফেলে দিল, তারপরে তিনি দেখে দেখে অবজারভেশন করে কথাগুলো বলছে। গ্যালিলিও সাহেব অবজার্ভ করে কথাগুলো বলছে। এখন আমার পক্ষে তোমাদেরকে এক্সপেরিমেন্টালি অবজার্ভ করানো পসিবল না, কারণ এটা ল্যাব নয়, ঠিক আছে? তা আমি তোমাদেরকে যেটা দিয়ে প্রমাণ দিব সেটা হচ্ছে অবজারভেশন দিয়ে নয়, প্র্যাকটিক্যাল দেখিয়ে নয়। আমি তোমাদেরকে ম্যাথমেটিক্যালি প্রমাণটা দিতে পারবো, ম্যাথ দিয়ে তোমাদেরকে প্রমাণটা দিতে পারবো। কাজেই ম্যাথ দিয়ে যদি আমি 1 নম্বর সূত্রের প্রমাণটা দিতে চাই, গ্যালিলিও সাহেবের কথাটার প্রমাণ দিতে চাই, তাহলে অবশ্যই আমাকে একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন লাগবে। ওই ইকুয়েশনটা পয়দা হবে 3 নম্বরে। ওই 3 নম্বর থেকে পয়দা হওয়া ইকুয়েশনটা 1 নম্বরে নিয়ে প্রমাণ দিব, তাই একটু অপেক্ষা করতে হবে। এবার আসো দ্বিতীয় সূত্র। গ্যালিলিও সাহেবের দ্বিতীয় সূত্র বলছে কি দেখো, ওই সেই একই কথা আবার রিপিট হবে, কারণ গ্যালিলিও সাহেবের এই কথাগুলা অবশ্যই স্থির অবস্থা থেকে মুক্তভাবে পরন্ত সকল বস্তুর জন্য সত্য, অন্য কারোর জন্য সত্য নয়। উড়ন্ত জলিল কিংবা চলন্ত জলিলের জন্য এই কথাগুলো সত্য নয়। তাহলে কি বলছে গ্যালিলিও সাহেব? দ্বিতীয়ত কি অবজার্ভ করেছে এবং কি বলছে, যেটা একটা সূত্র হিসেবে মর্যাদা পেয়েছে? ওই আগের কথা, স্থির অবস্থা থেকে মুক্তভাবে পরন্ত সকল বস্তু। তারপরে হচ্ছে নতুন লাইন আসছে, বেগ সময়ের সমানুপাতিক। এই যে নতুন লাইন আসছে। তাহলে গ্যালিলিও সাহেব দ্বিতীয় অবজারভেশন থেকে বলছে যে বেগটা সময়ের সমানুপাতিক হবে, ভি সমানুপাতিক টি হবে। তোমরা বলতে পারো ভাইয়া প্রমাণ কি? হ্যাঁ, এবার প্রমাণ দিতে পারবো। প্রমাণটা দেখো, প্রুফ দেখো। আর যারা ইংলিশ ভার্সনে আছো বলছে ফ্রম রেস্ট ফ্রি ফলিং অবজেক্টসের ভ্যালোসিটি ইজ প্রপোর্শনাল টু টাইম। ওকে, তাহলে প্রমাণটা ভালো করে খেয়াল করো। আমাকে প্রমাণ করতে হবে ভি প্রপোর্শনাল টু টি। প্রমাণ করতে পারলেই হয়েছে, প্রমাণ করতে না পারলে হয় নাই। আমি এখন প্রমাণ করতে পারলে হয়ে গেছে কাজটা। তাহলে দেখো, আমরা সবাই জানি, এটা আমরা পড়ে আসছি গতির সূত্র থেকে, বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি যদি বস্তু উপর থেকে নিচে পড়ে। এটা হচ্ছে ভি সমান ইউ প্লাস জিটি। এই সূত্রটা আমরা পড়ে আসছি। তোমরা আমাকে বলতে পারো এই সূত্র পাইছেন কোথায়? এই সূত্রটা আমরা প্রমাণ করেছি। এই সূত্রটা গতির সূত্র, গতির ফর্মুলা, ল অফ মোশন, যেটা আমরা প্রমাণ করেছি লেকচার 6-এ। আমরা আমাদের প্রমাণ করে ফেলছি অলরেডি এই সূত্রটা। তাহলে এই সূত্রের প্রমাণ আমাদের আছে। এখন এই সূত্র থেকে এটা প্রমাণ করব। তাহলে দেখো, প্রথমে বলছে স্থির অবস্থা থেকে। স্থির অবস্থা থেকে বলার ফলে আল্লাহর খাস রহমত নাজিল হয়েছে এই জায়গায় ইউটা 0 হওয়াতে। তাহলে আমরা ইউ আল্লাহর খাস রহমত, তাই চোখ খারিয়া বসে দাও 0। এর পরবর্তীতে ভাই এখানে জি বসাইছেন কেন? মুক্তভাবে অর্থ হচ্ছে জি এর কারণে পড়বে, তাই জি বসাইছি। এখন বলো আমাকে, তাহলে ভি ইজ ইকুয়াল টু 0 প্লাস জিটি পাচ্ছি। এখন জি হচ্ছে পৃথিবীর ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ জি। এখন জি এর মান কনস্ট্যান্ট, জি এর মান হচ্ছে 9.8। বলতে গেলে প্রায় সেম। তুমি যদি মেরুতে একবার যাও, আবার তুমি বিষুবীয় অঞ্চলে যাও, অত কাহিনী করলে হালকা পাতলা চেঞ্জ হবে।
কিন্তু আমরা নর্মালি জি কে কনস্ট্যান্ট ধরে নিই 9.8 একটা অ্যাভারেজ মান ধরে নিই, কারণ আমরা এত দৌড়াদৌড়ি করি না, তাই জি হচ্ছে একটা ধ্রুবক। তাহলে জি যদি একটা ধ্রুবক হয় তাহলে ভি ইজ ইকুয়াল টু কী বলা যায়, একটা ধ্রুবক তার সাথে টি গুণ করা আছে, তাহলে ভ্যালোসিটি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট টাইমস টাইম, বেগ সমান ধ্রুবক ইন্টু সময়। আমরা জানি কোনো একটা সমীকরণে যদি কোনো ধ্রুবক থাকে সেই ধ্রুবককে হাওয়া করে দাও, সেই ধ্রুবককে যদি আমরা হাওয়া করে দিই, উড়াই দিই, তাহলে একটা সমানুপাতিক ধ্রুবক চলে আসবে। তাহলে দেখো বি সমানুপাতিক ধ্রুবক তুলে দিলে বি সমানুপাতিক টি, তাহলে আমার দেখো ভালো করে, তাহলে ভাইয়া আমি কি লিখতে পারি, এই যে আমাদের যখন এরকম চলে আসবে বি ইজ ইকুয়াল টু ধ্রুবক তারপরে টি, তখন আমরা বি সমানুপাতিক টি লিখে ফেলতে পারি। তো এটাই আসলে গ্যালিলিও সাহেব বলছে, শর্ত হবে ইউ জিরো হতে হবে এবং এখানে জি ত্বরণ ছাড়া অন্য কোনো ত্বরণ কাজ করা যাবে না। এই দুইটা শর্ত যদি মানে এবং এই শর্ত মেনে যদি সে পড়তে থাকে তাহলে তার ভি সমানুপাতিক টি হবে। প্রমাণ আমরা গতিসূত্র থেকে পাই। তাহলে দেখো স্থির অবস্থা থেকে মুক্তভাবে পরন্ত সকল বস্তুর বেগ সময়ের সমানুপাতিক, প্রমাণ সহ দিয়ে দিলাম একেবারে। তাহলে বেগ সময়ের সমানুপাতিক, তো এখান থেকে আমরা চাইলে সমান অনুপাতিক প্রপোর্শনাল, তার মানে তাদের যে রেশিও সেগুলো কি থাকবে, সমান থাকবে, সমানুপাতিকত্বই রেশিওগুলো সমান থাকবে। সুতরাং উই ক্যান সে ফ্রম দিস ইকুয়েশন v1 ডিভাইডেড বাই v2 ইজ ইকুয়াল টু t1 ডিভাইডেড বাই t2 বিকজ রেশিও ইজ ইকুয়াল, সো দিস ইজ প্রপোর্শনাল, সমানুপাতিক, যেহেতু তাদের অনুপাতটা সমান। তাহলে b1 is to b2 সমান t1 is to t2 বলতে পারি আমরা। অনেক সময় দেখা যায় তোমাকে b1 দেওয়া আছে, t1 দেওয়া আছে, b2 দেওয়া আছে, t2 বের করো। অনেক সময় তোমাকে বলবে একটা বস্তু উপর থেকে স্থির অবস্থা থেকে মুক্তভাবে পড়ছে, ফার্স্ট 3 সেকেন্ড হি কাভার্স 5 মিটার, প্রথম 3 সেকেন্ডে সে 5 মিটার কাভার করেছে, নেক্সট 7 সেকেন্ড হোয়াট ডিস্টেন্স ইট উইল কাভার, পরবর্তী 7 সেকেন্ড এটা কতটুকু ডিস্টেন্স কাভার করবে। তাহলে প্রথম 3 সেকেন্ডে t1 is equal to 3, সে 5 মিটার কাভার করেছে, সরি আচ্ছা এখানে তো ডিস্টেন্স দেওয়া নাই, ভ্যালোসিটি, তাহলে ভ্যালোসিটি দিয়ে করো। ফার্স্ট 3 সেকেন্ড ইটস ভ্যালোসিটি ওয়াজ ফার্স্ট 3 সেকেন্ডস ইটস ভ্যালোসিটি ওয়াজ 5 মিটার পার সেকেন্ড, প্রথম 3 সেকেন্ড এটার বেগ 5 মিটার পার সেকেন্ড ছিল, পরবর্তী 7 সেকেন্ড পরে গিয়ে এটার বেগ কত হবে, তাহলে ফার্স্ট 3 সেকেন্ড টি এর মান কত 3, b1 এর মান কত 5, এর পরবর্তীতে পরবর্তী 7 সেকেন্ড, তো পরবর্তী 7 সেকেন্ড বললো তুমি পরবর্তী 7 সেকেন্ড বসাইতে পারবা না, কারণ হচ্ছে তোমাকে একদম শুরু থেকে নিতে হবে, কারণ বস্তু একদম শুরুতেই কেবল রেস্ট থেকে ট্রাভেল শুরু করেছে, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, একদম শুরু থেকে নেওয়া লাগবে। তো একদম শুরু থেকে যদি নিই তাহলে তার আদিবেগটা শূন্য, তাহলে আমাকে বলছে পরবর্তী 7 সেকেন্ড, তার মানে আগেও কত সেকেন্ড ছিল, আগেও 3 সেকেন্ড ছিল, তা আগের 3 আর পরবর্তী 7 মিলে 10, তার মানে এখানে t2 হবে 10। এরকম যদি কখনো এরকম পরবর্তী বলে দেয়, পরবর্তী নেওয়া যাবে না, কারণ তোমার একদম স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছিল সে শুরুতে, তার মানে আদিবেগ শূন্য এটা কখনের জন্য, আদিবেগ শূন্য এটা একদম শুরুর জন্য, তাই তোমাকে সব কিছু ক্যালকুলেশন করতে হবে শুরু থেকে, বিকজ একদম শুরুতেই কেবল তার আদিবেগটা শূন্য ছিল, ইনিশিয়াল ভ্যালোসিটি শূন্য ছিল, তাই তোমাকে একেবারে শুরু থেকে ক্যালকুলেশন করতে হবে। কাজে পরবর্তী 7 সেকেন্ড বললো, তুমি কিন্তু পরবর্তী 7 সেকেন্ডের সাথে আগের 3 সেকেন্ড যোগ করে 10 সেকেন্ড নিবা, তার পরবর্তীতে বের করবা, এভাবে করে বের করা হয়। এবার চলে যাব 3 নাম্বার সূত্রে, তার 3 নাম্বার সে কী বলছে সেটা দেখব। তাহলে এবার আসো 3 নাম্বার, খেলা গরম, কিন্তু আজকে এলাকা গরম, আজকে পুরা এলাকা গরম। তাহলে পুরো এলাকা গরম হলে কিন্তু দেখো এবার 3 নম্বরে কি চলবে, দেখো 3 নম্বরে কি মুভি চলবে, দেখো এলাকা কিন্তু কি গরম, হ্যাঁ এলাকা গরম, কারণ গ্যালিলিও আমার বাপ, এই কারণে। তাহলে তৃতীয় সূত্র দেখো এবার গ্যালিলিও কি বলে, দেখো তৃতীয় সূত্রে গ্যালিলিও বলে ওই আবার কি কথা, স্থির অবস্থা থেকে কপি পেস্ট করো, মুক্তভাবে পরন্ত সকল বস্তু, ভাই উড়ন্ত জলিল কিংবা চলন্ত জলিল নয়, পরন্ত সকল বস্তু, এর পরবর্তীতে সকল বস্তু, তারপর হচ্ছে সকল বস্তুর উচ্চতা সময়ের বর্গের সমানুপাতিক। ওকে ভাইয়া, ইংলিশ ভার্সনের যারা আছো, ফ্রম রেস্ট ফ্রি ফল ইন অবজেক্টস অ্যাক্সেলারেশন ইজ প্রপোর্শনাল টু, অ্যাক্সেলারেশন না উচ্চতা, তাহলে হাইট ইজ প্রপোর্শনাল টু স্কোয়ার অফ টাইমস, সময়ের বর্গের সমানুপাতিক কে, হাইট উচ্চতা, দ্যাটস মিন এটাই, উচ্চতা h ইজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার। প্রমাণ দাও, দিয়া দিলাম, গতির সূত্র থেকে আমরা পাই, h ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ gt স্কোয়ার, বসাইয়া দাও u এর জায়গায় 0, তাহলে হাফ gt স্কোয়ার। পরবর্তীতে তোমরা দেখতে পাবে
পরবর্তীতে তোমরা দেখতে পাবে h ইজ ইকুয়াল টু হাফ, তারপর g, তারপর t স্কয়ার। এখানে হাফ এবং g হচ্ছে ধ্রুবক। অ্যাজ এ রেজাল্ট ধ্রুবককে তুলে দিয়ে মজা লুটাইয়া ফেললাম, সূত্রের প্রমাণ হয়ে গেল। এটা হচ্ছে গ্যালিলিও 3 নাম্বার অবজারভেশন ছিল, যেটা একটা সূত্রের মর্যাদা পায়। প্রমাণও দিয়ে দিলাম গতির সূত্র থেকে। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করতে পারো দুইটা, একটা হচ্ছে বলদ মার্কা আর একটা হচ্ছে ছকিনা মার্কা। তোমাদের বলদ মার্কা প্রশ্নটা হবে এটা, ভাই গতির এই সূত্রগুলো তো নিউটন দিয়া গেছেন, নিউটনের আগেই তো গ্যালিলিও আসছেন, তাহলে গ্যালিলিও আবার এই সূত্রের প্রমাণ পাইলেন কই? এগুলো তো ভাই নিউটনের সূত্র, এই সূত্রটা গ্যালিলিওর। ঠিক আছে, আপনি যে গতির সূত্র ব্যবহার করে প্রমাণ করছেন, এই গতির সূত্রের প্রমাণগুলো তো নিউটন দিয়া গেছে, এগুলো নিউটনের সূত্র না। তো নিউটনের জন্ম তো গ্যালিলিওর পরে। গ্যালিলিও যে বছর ইন্তেকাল করেছেন, নিউটন সে বছর দুনিয়াতে পয়দা করেছেন, জানো এটা? সেই বছর একদম, ও যে বছর দুনিয়া থেকে বিদায়, ও সে বছর দুনিয়াতে ওয়েলকাম নিউটন। তাহলে ভাই এই সূত্রগুলো আসলো কোত্থেকে, প্রমাণ কেমনে দিল সে? আসলে প্রথম কথা হচ্ছে বলদ মার্কা কথা তুমি বলে ফেলছো, বিকজ আমি বারবার বলছি গ্যালিলিও আসলে সূত্র বলেন নাই, গ্যালিলিও আসলে এগুলা বলেন নাই, এগুলো আমরা বলছি, এগুলো আমরা লিখছি। গ্যালিলিও জাস্ট অবজার্ভ করেছেন, অবজার্ভ। গ্যালিলিও 3টা অবজারভেশনগুলো সে লিখেছেন যে একদা এককালে আমি আমার সকিনার সাথে পিসার টাওয়ারে গিয়েছিলাম। পিসার টাওয়ার হচ্ছে প্যারিসের একটা টাওয়ার অথবা ইতালির একটা টাওয়ার, সম্ভবত ইতালির একটা টাওয়ার, ইতালির রোমের একটা টাওয়ার হচ্ছে তোমার পিসার টাওয়ার। তো গ্যালিলিও সাহেব বলছেন একদা এক সময় আমি সকিনার সাথে হানিমুন করতে ইয়াতে গিয়েছিলাম, পিসার টাওয়ারে গিয়েছিলাম। তো যখন গিয়েছিলাম তখন আমি আর ও কুতকুত খেলতেছিলাম। কুতকুত খেলতে গিয়ে এক সময় সে বলে যে চলো তুমি এটা নাও, আমি এটা নিই। নেওয়ার পরে চলো আমরা টাওয়ার থেকে দুইটা ফেলাই দিই, দেখি কারটা আগে পড়ে। এরকম করে কুতকুত খেলতে গিয়ে দুইটা জিনিস যখন তারা নিচে ফেলাই দেয়, তখন তারা দেখতে পাচ্ছে একই সময়ে দুইটা জিনিস সমান হয়ে গেল। এরপর তিনি একটা নোটবুক খুলে সুন্দর করে লিখে রেখেছেন আমাদের হানিমুনের প্রথম পর্ব সম্পন্ন হয়েছে কুতকুত খেলার মধ্য দিয়ে। কিভাবে কুতকুতটা খেলেছি, দুইটা ও একটা আমি একটা, দুইটা বস্তু ফেলাই দিয়েছি, দেখলাম দুইটা একই সময়ে মুক্তভাবে ফেললে একই সময়ে মাটিতে পড়ে। ওইরকম কুতকুত খেলা থেকে তাদের যে ডায়েরির নোটস, ওইখান থেকে আসলে আমরা সূত্রটা দিয়েছি। এমন বলেছি এটা গ্যালিলিওর অবজারভেশন, গ্যালিলিওর প্রথম সূত্র নাম দিয়ে দিছি। এরপরে দ্বিতীয় সূত্র সেম ভাবে আসছে। তারপর তারা দেখছে আচ্ছা চলো আমরা এবার বেগের পরীক্ষাটা করি, চলো তোমার বেগ কত আমার বেগ কত, কে কতটুকু বেগে কি পরিমাণ ছাড়তে পারি, ফেলতে পারি, এই যে ফেলাফেলি বেগে ফেলবে তারা, তো কে কী পরিমাণ বেগে ফেলতে পারে সেটা দেখলো তারা। তার পরবর্তীতে এবার হাইটের ইয়াটা দেখলো। তো এখন কথা হচ্ছে তুমি আবার চিন্তা করিও না ভাই, তারা হানিমুনে গিয়ে 3টা সূত্র দিয়ে আজকে এত বিখ্যাত হয়ে গেছে, আর আমরা কি করি ভাই, তোমরা কি করে এবার বুঝো। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে এসব ইচিন বিচিন মার্কা নাউজুবিল্লাহ মার্কা কথাগুলো থেকে হেফাজত করুক, সবাই উচ্চস্বরে বলে ফেলুন আমিন। তো তোমরাও তাহলে এখান থেকে জীবনের শিক্ষা, হানিমুনে গিয়ে কুতকুত খেলে এরকম করে 3টা সূত্র দিয়ে বিখ্যাত হয়ে যেতে হবে আমাদেরকে, তাই না? ঠিক আছে, এবার চলে আসো ভাইয়া। ঠিক আছে, মানলাম আপনি একটা কথা বলেছিলেন যে প্রথম সূত্রের প্রমাণটা পাওয়া যায় 3 নাম্বার সূত্র থেকে, যদি একটু দেখাতেন। আমি এখনও প্রথম সূত্র মুছি নাই। ভাবছিস বোকা না, বোকা না, প্রথম সূত্র মুছি নাই এই কারণে যাতে তোকে প্রমাণটা দিতে পারি। তাহলে দেখো প্রথম সূত্র বলছে আমাকে, প্রথম সূত্রের প্রমাণটা অনেকে চাচ্ছ। সো প্রথম সূত্র আমাকে বলছে কি বলছে দেখো, স্থির অবস্থা থেকে মুক্তভাবে পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। তার মানে আমাকে প্রমাণ করতে হবে, দেখো ভালো করে, আমাকে প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে দেখো, আমাকে প্রমাণ করতে হবে এই যে এটা হচ্ছে টাওয়ারের একদম উপরে, যেখানে গ্যালিলিও এবং উনি উইটা বসে আছেন। তারপর গ্যালিলিও করছেন কি একটা কাগজ, আর উনি করছেন কি একটা পাত্তর, বুঝতে পারছো তো? এই যে একটা কাগজ আর একটা পাত্তর, অন্য কিছু না ভাই। তারপরে ফেলা দিল উপর থেকে। এখন আমাকে প্রমাণ করতে হবে যদি হাইট দুইটা সেম হয়, এই যে এইচ কা ইজ ইকুয়াল টু এইচ পা, পেপার ইজ ইকুয়াল টু পাথর স্টোন, যদি এইচ কাগজ ইজ ইকুয়াল টু এইচ পাথর হয়ে যায়, যদি এইচ পাথর হয়ে যায়, অর্থাৎ কাগজ এবং পাথর যদি সমান দূরত্ব অতিক্রম করে, আমাকে এটাই প্রমাণ করে দেখাতে হবে যে সমান সময়েই সেটা করবে। কাগজের নিচে পড়তে যে সময় লাগবে, পাথরের নিচে পড়তে সে সময়টা লাগবে, এটা আমাকে দেখাতে হবে। তো চলো দেখাই, কোনো ব্যাপার নাকি মামা। ওকে, তাহলে এটা প্রমাণ করতে হবে। চলো আমরা প্রমাণ করব যে এটা হলে টি কাগজ ইকুয়াল টু এইচ কাগজ ইকুয়াল টু এইচ পাথর হলে প্রমাণ করতে হবে
টি কাগজ ইজ ইকুয়াল টু টি পাথর, কারণ তারা সমান সময়ে এই কাজটা সম্পন্ন করবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে স্বাভাবিক ভাই, দুইজন কুতকুত খেলতেছে ভাই, বুঝো তো, হানিমুনে গিয়ে কুতকুত খেলে যা হয় আর কি। তো এখন দেখ আমরা সেই প্রমাণটা করে ফেলি। তাহলে এইচ ইজ ইকুয়াল প্রপোর্শনাল টু টি স্কোয়ার। অনেকে আবার বর্ণান্ধ আসো, লাল কালি দেখবা না, শেষ করে ফেলছো চোখকে দেখতে দেখতে, এত বেশি লাল কালি দেখেছে তারা, এখন আর দেখে না। তাহলে দেখে সমানুপাতিক টি স্কোয়ার, এটা ছিল তৃতীয় সূত্র গ্যালিলিওর। তো এটা থেকে যদি আমরা বলি সমানুপাতিক, কথার অর্থই হচ্ছে সমান অনুপাত, রেশিও দুইটা কী হবে রে, রেশিও দুইটা সমান হবে রে, কী হবে রে, সমান হবে রে। এর পরবর্তীতে চলে আসছো, তাহলে এর পরবর্তীতে H1 এর জায়গায় লিখে দিব H কা, H2 এর জায়গায় লিখে দিব H পা, T1 এর জায়গায় লিখে দিব টি কা স্কোয়ার, T2 এর জায়গায় লিখে দিব টি পা স্কোয়ার। ওরে বাবা, টি পা স্কোয়ার বলে কি, আল্লাহ ছি, টি পা স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো পরবর্তীতে বলছে কি এইচ কাগজ ইকুয়াল টু এইচ পাথর হলে, দুটা যদি সমান হয়, তাহলে এইটা আর এটা সমান হলে আমরা কি করতে পারি, পাঁচ জায়গায় কা লিখতে পারি। আর লিখার পরে কি বসে থাকবে নাকি, না না, কেটে দাও, কেটে দিলে 1, কেটে দিলে 1, তাহলে এই পুরাটা 1 হয়ে যাবে। তাহলে এ পাশে 1 থাকবে, আর ও পাশে থাকবে কি রে, টি কাগজ স্কোয়ার ডিভাইড বাই টি পাথর স্কোয়ার। টি পাথর স্কোয়ারকে পাশে পাঠিয়ে দাও না, তাহলে টি পাথর স্কোয়ার ইজ ইকুয়াল টু টি কাগজ স্কোয়ার। এবার স্কোয়ার রুট করে দাও, উভয় পক্ষে রুট করে দাও, রুট ওভার, তাহলে কি পাচ্ছি, টি পাথর ইজ ইকুয়াল টু টি কাগজ। প্রমাণিত। এটা হচ্ছে গ্যালিলিওর প্রথম সূত্রের প্রমাণটা তৃতীয় সূত্র থেকে দিলাম, কিন্তু যদিও গ্যালিলিও ভাবে প্রমাণ করে নাই, গ্যালিলিও হচ্ছে জাস্ট কুতকুত খেলতে গিয়ে এগুলো অবজার্ভ করেছিল, সেগুলো লিখেছে তার ডায়েরিতে, ওই ডায়েরি থেকে আসলে সূত্র হয়ে গেল। তবে এই গুজবে কান দিয়ে না, এটা একটা গুজব ছিল আর কিছু না। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে করে গ্যালিলিওর পঞ্চবস্তুর 3টা সূত্র ফিনিশ করে দিলাম, মামলা খতম। এবার চলে যাব আমরা আমাদের পরের কনসেপ্ট, বৃত্তাকার গতিতে। তো এইটুকুই ছিল আজকে, আল্লাহ হাফেজ।